হাই স্টুডেন্ট, গ্রেট ফিজিক্স চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় হলো নবম শ্রেণীর তরল ও বায়ুর চাপ। প্রথম কথা আমরা দেখব প্রবাহী কাকে বলে। না, যেসব পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরই প্রবাহী বলে। যেটাই প্রবাহিত, জল প্রবাহী, তেল প্রবাহী, কারণ এরা প্রবাহিত হতে পারে। চাপ কাকে বলে? তাহলে আমরা প্রথমে দেখব চাপ কাকে বলে। চাপ হচ্ছে কোনো তলের একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে। তাহলে লিখি কোনো তলের একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? না, চাপ বলে। ওকে, তো আমার যদি তলটার ক্ষেত্রফল যদি, তাহলে তলের ক্ষেত্রফল যদি এ হয় এবং লম্বভাবে প্রযুক্ত বল, আমি লিখছি প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে চাপ সমান কী হবে? চাপকে আমি পি অক্ষর দ্বারা প্রকাশ করব। তাহলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল এফ সমান পি সমান কী পেলাম? এফ বাই এ। লম্বভাবে প্রযুক্ত বল কি বলা হচ্ছে? চাপ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা জিনিস, এটা ক্ষেত্রফল। তো যদি ধরো এই পেনটা, এই পেনের এখানে আমি একই বল দিচ্ছি, যে চাপটা পাবো, ধরো পেনটা যদি নিবটা যদি ঘুরিয়ে দিই, এখানে একই যদি বল দিই, চাপ কি অনেক বেড়ে যাবে। কারণ কি? ক্ষেত্রফল কোথায় আছে? নিচে, মানে ব্যস্তানুপাতিক। মানে ক্ষেত্রফল যত কমবে তত কি হবে? চাপ বাড়বে। যদি বল আমার একই হয়, তাহলে একই বলের ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। ধরো সূচকে আমরা মুখটা সরু হয় কেন? তার কারণ আমি একই রকম বল প্রয়োগে অনেকটা চাপ আমরা যাতে দিতে পারি। তাহলে তরলের চাপ কাকে বলে? তাহলে এবার আমরা দেখব তরলের চাপ। তাহলে তরলের চাপ কাকে বলে? না, তরল সংলগ্ন কোনো তলের ওপর, তাহলে তরল কোনো একটা পাত্রে থাকবে, তাহলে সেই তরল সংলগ্ন কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে, চাপ মানে লম্বভাবে প্রযুক্ত, লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে? তাকে তরলের চাপ বলে। তাকে তরলের চাপ বলে। তাহলে এখান থেকেও যদি কোনো বিন্দুতে, তরলের একটা কোনো বিন্দুতে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে একই পাবো। পি সমান কত পাবো? এফ বাই এ। ওকে, এবার যে ঘাত কাকে বলে? ঘাত বা ইংলিশে থ্রাস্ট। ঘাত বা ইংলিশটা হচ্ছে THRUST, থ্রাস্ট। ঘাত হচ্ছে কোনো তরল সংলগ্ন তলের ওপরে তরলের দ্বারা প্রযুক্ত মোট বলকে। তাহলে প্রযুক্ত যে মোট বল তাকেই বলা হচ্ছে প্রযুক্ত ঘাত। তাহলে বলতে পারি কোনো তরল সংলগ্ন তলের ওপর তরলের দ্বারা লম্বভাবে প্রযুক্ত, তরলের দ্বারা লম্বভাবে প্রযুক্ত মোট বলকেই বলা হয় কি? তরলের ঘাত। ক্লিয়ার? তাহলে এখানে চাপ আর ঘাতের মধ্যে সম্পর্কটা কি? এদিকে যে মোট বলকে কি বলছি? তরলের ঘাত বলে। আচ্ছা, চাপ আর ঘাতের সম্পর্কটা আমরা বার করি। চাপ সমান আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, বল মানে এটাই তো, এটা ক্ষেত্রফল, সরি ভুল বললাম, বল মানে এটাই তো ঘাত। লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে বলেছি, তাহলে যেটাই বল সেটাই আবার লম্বভাবে প্রযুক্ত মোট বল কি বলা হচ্ছে? ঘাত। তাহলে বলের জায়গায় কি লিখতে পারি? ঘাত। তাহলে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। অতএব আমি লিখতে পারি তাহলে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। এটা এদের মধ্যে কি? না, সম্পর্ক, যে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। এবারে চাপের এবং ঘাতের আমি এককগুলো দেখে দেবো।
তাহলে এখানে লিখছি আমি চাপ, এখানে লিখছি আমি ঘাত। একক আমি মুখস্থ করব না, পদ্ধতি লিখব। একক আমরা ইকুয়েশন থেকে বার করার চেষ্টা করব। আচ্ছা, আমরা কি জানি চাপ সমান কি জানি? চাপ সমান বুঝি বল বাই ক্ষেত্রফল। আমরা বলের একক কি জানি সিজিএস পদ্ধতিতে? তাহলে ডাইন, ডাইন বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি সিজিএস পদ্ধতি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, ঘাত মানেই কি বল, তাহলে ঘাতের একক কী হবে? শুধু ডাইন। সেমভাবে এসআই পদ্ধতিতে কী হবে না বলের একক কী হবে না নিউটন, ক্ষেত্রফলের একক কী না মিটার স্কোয়ার। এইটার আরেকখানা নাম আছে, সেটার নাম হচ্ছে পাস্কাল। তাহলে এর একক কী হবে? ঘাতের একক কী হবে না নিউটন। আচ্ছা, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার, মানে এটা এই দুটোর মধ্যে আমরা কি করব না সম্পর্কটা বার করব। মানে চাপের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে আমরা সম্পর্ক বার করব। তাহলে চাপের সিজিএস একক আর এসআই এককের সম্পর্ক বার করি। আচ্ছা, আমরা কি জানি না 1 পাস্কাল সমান কত? আমরা এই এসআই থেকে শুরু করছি, কারণ এসআই এককটা বড় হয়। 1 পাস্কাল সমান কত জানি না 1 নিউটন পার কি মিটার স্কোয়ার। আচ্ছা, আমি এটাকে কি নিয়ে যাব? সিজিএসে নিয়ে যাব। 1 নিউটন সমান কত ডাইন? তাহলে 1 নিউটন সমান কত জানি না 10⁵ ডাইন। 1 মিটার সমান কত সেন্টিমিটার? আচ্ছা, এখানে করছি আমি 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কী আছে? মিটারের স্কোয়ার আছে, তাহলে 1 মিটার স্কোয়ার সমান 100 স্কোয়ার হবে, 1 2 3 4টে শূন্য হবে, মানে কত হচ্ছে 10⁴ সেমির স্কোয়ার। তাহলে 4টে থেকে 5টা থেকে 4টে চলে গেলে 10টা, একটা পড়ে দাঁড়ালো, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটাই হচ্ছে চাপের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। আরেকটা আমরা এখানে দেখে নেব চাপের মাত্রীয় সংকেত। চাপের মাত্রীয় সংকেত, আচ্ছা, চাপ সমান কি জানি আমরা বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, বলের নিশ্চয়ই মাত্রীয় সংকেত তোমরা সবাই জানো, বলের হচ্ছে mL(T⁻²), আর ক্ষেত্রফলের কত না L স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি কাটাকাটি করা হয় তাহলে আসছে এম, নিচে দেখো একটা এল স্কোয়ারটা মানে একটা এল কেটে যাচ্ছে, এল এর সঙ্গে স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে এল উপরে উঠলে L⁻⁻⁻⁻², T⁻²। তাহলে চাপের মাত্রীয় সংকেত আমরা কি পেলাম না এম L⁻⁻⁻⁻, T⁻²। এরপরে আমরা বার করব তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। তো আমি এখানে একটা পাত্র ধরে নিচ্ছি, ধরুন এই পাত্রটাতে কোনো তরল একটা আছে, এখানে একটা তরল আছে। তো এইখানে একটা বিন্দু ধরে নিচ্ছি, ও বিন্দু ধরে নিচ্ছি, ও বিন্দু। এই বিন্দুতে কতটা চাপ দেয় সেটা আমরা বার করব। তাহলে ধরি একটি পাত্রে ডি ঘনত্বের, তরলটা একটা ঘনত্ব আছে, তাহলে ডি ঘনত্বের তরল আছে, এটা আমি ধরে নিচ্ছি ডি ঘনত্বের তরল। তরলের এই যে উপরিতল, এটা উপরিতল, এখান থেকে এর উচ্চতাটা আমি ধরছি এইচ, তাহলে এখান থেকে এই উচ্চতাটা আমি ধরছি এইচ, এই উচ্চতাটা। তাহলে তরলের যেটা ধরছি আমি লিখছি সেটা তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় অবস্থিত ও বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব। ও বিন্দুতে তরলের চাপ নির্ণয় করব আমরা। তো ও বিন্দুর চারিদিকে, এই যে ও বিন্দু, এর চারিদিকে একটা ক্ষেত্রফল যেটা তল কল্পনা করে নিচ্ছি, এটা তল কল্পনা করে নিচ্ছি যে এই স্তম্ভটার একটা তল আমি কল্পনা করছি চারদিকে,
এইটা কল্পনা করছি, এটা আমি মোটা করলাম, এটা কল্পনা করছি। তাহলে কি হবে, এই তলের ওপর এই যে জল, এই জলটা কী হবে, এর উপর চাপ দেবে, সেটা আমি বার করে নেবো। যে তলটা কল্পনা হচ্ছে এটা হচ্ছে এ তল, এইটা হচ্ছে এ তল, এ তল। তাহলে ও বিন্দুর চারিদিকে এ ক্ষেত্রফলবিশিষ্ট একটি অনুভূমিক তল, একটি অনুভূমিক তল কল্পনা করলাম আমরা। তাহলে এই যে তল, এর উপর যে ঘাত বা বল, সেটা কি না এই উচ্চতা যে তরলের যে বলটা, এই যে ওজনটা যে দেবে, এই যে এই উচ্চতার যে আমি এটা কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি, এই যে উচ্চতার যে তরলটা, এটাই এইটার উপর বল দেবে, সেটাই লিখবো। তাহলে অতএব ওই তল মানে এ তল, ওই তল বলতে এখানে কোন তলটা, না এ তল। অতএব ওই তলের ওপর ঘাতও বলতে পারি বা বলও বলতে পারি, এফ ধরছি, এটা সমান কি হবে না এ ক্ষেত্রফল বিশিষ্ট এবং এই উচ্চতার তরল স্তম্ভের ওজন। বোঝা গেল? এই যে ক্ষেত্রফলটা লাল কালি রেখেছি এটাকে, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা এর উপর কে চাপ দিবে, এই পুরো জলটা চাপ দেবে না? তাহলে কী হবে না এ ক্ষেত্রফলের উপর এই যে জলটা, এর ওজনটা আমার কী করবে, চাপ দেবে। তাহলে ওজন মানে কি জানি আমরা, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে লিখছি এখানটায় তরল স্তম্ভের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তাহলে এখানটা লিখতে পারি আমি তরল স্তম্ভের আয়তন ইন্টু তরলের ঘনত্ব, আর অভিকর্ষ ত্বরণকে আমি ধরছি জি। এটা কী করে এলো, আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা আমরা জানি। তাহলে ভর সমান কি হচ্ছে, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ভর সমান কি, ঘনত্ব ইন্টু আয়তন। আচ্ছা, তাহলে এ স্তম্ভের তরলটার আয়তন কত, এ হচ্ছে ক্ষেত্রফল, উচ্চতা কত এইচ, তাহলে আয়তন হলো এ ইন্টু এইচ। তরলের ঘনত্ব আমি কত ধরেছি, ডি, তাহলে ইন্টু ডি ইন্টু জি আমার আছে। অতএব এটা কি পেলো আমরা, না ঘাত বা বল পেয়েছি, আমায় কী বার করতে হবে, না চাপ বার করতে হবে। অতএব ও বিন্দুতে তরলের চাপ, চাপকে আমরা পি ধরবো, চাপ সমান আমরা কি জানি না বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে এফ, ক্ষেত্রফল কত এ, এফ বাই এ। এফের মান কত পেয়েছি আমরা, এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি বাই এ, এ কেটে গেল। অতএব আমরা কী পেলাম, পি সমান এইচ ডি জি। এই রাশিমালাটা খুব ইম্পর্টেন্ট। কী করে বার করলাম আবারও বলছি, এই যে এ ক্ষেত্রফল, তার উপর যে এই পুরো তরলস্তম্ভটা কী হবে, এর উপর চাপ দেবে। তাহলে সেই চাপটা কত হবে না এই তরলস্তম্ভের যে ওজন, তাহলে আমার এই যে পেনটা আমি এখানে রাখছি, এই পেনটাই খাতার উপর কতটা চাপ দিচ্ছে, না এই পেনটার যেটা ওজন সেটাই চাপ দিচ্ছে। আচ্ছা, আর সঙ্গে এই পেনটাকে ওজন মানে কি, এটা পেনটার যে ভর, তার সঙ্গে পেনটাকে যে বল দ্বারা পৃথিবী টানছে, অভিকর্ষ ত্বরণ। তাহলে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর মানে কি ঘনত্ব ইন্টু আয়তন, এখানে প্রত্যেকটা মান বার করেছি। আয়তন মানে কি না উচ্চতা ইন্টু ক্ষেত্রফল, তো এখানে ক্ষেত্রফল কত ধরেছি এ, তাহলে এ ইন্টু এইচ, ঘনত্ব ডি ধরেছি, ঘনত্বের মানটা ডি বস করিয়েছি, এবং অভিকর্ষ ত্বরণ কি না জি। ক্লিয়ার এখানটাতে? অতএব অবিন্দুর চাপ সমান কি জানি না বল বাই ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কী করেছি না বল বাই ক্ষেত্রফলের জায়গাতে আমি মানটা এখানে পুট করে দিয়েছি। তো এখান থেকে একটা কোশ্চেনে অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি কোশ্চেন আসে এরকম যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে, তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কি কি? একটা হচ্ছে তরল স্তম্ভের উচ্চতা বা
বিন্দুটির গভীরতা, এই উচ্চতা মানে কি বিন্দুটা এইচ গভীরতায় আছে, তাহলে লিখতে পারি বিন্দুটির গভীরতা। ডি মানে কি তরলের ঘনত্ব, জি মানে কি ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তার মানে সবগুলোই কিন্তু সমানুপাতিক, যত ঘনত্ব বেশি, যে তরলের যত বেশি ঘনত্ব সেই তরলের চাপ তত বেশি, যে বিন্দুটা যত গভীরে থাকবে তত বেশি চাপ অনুভব করব। তাই আমরা সমুদ্রের যত তলদেশে যাব তত বেশি চাপ অনুভব করব। এবং যদি তোমরা কেউ বাঁধ দেখে দেখো, সেখানে কিন্তু ওপরের দিক থেকে নিচের দিকটা বেশি মোটা করা হয়। তার কারণ কি, যত নিচের দিকে যাবে জলের কী হবে, চাপ বাড়বে, গভীরতা বাড়ছে মানে কি চাপ বাড়ছে। যত চাপ বাড়বে তাহলে কি আমাকে ওখানে বেশি গভীরতা করতে হবে, যদি বেশি মোটা করতে হবে। যদি ওপরের মতো সেম যদি আমার মোটাটা থাকে তাহলে তো নিচের জলটা চাপ বেশি, ভেঙে দেবে তো। আর জি হচ্ছে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, এখান থেকে আমরা চাপের কিছু কিছু বৈশিষ্ট্য দেখব। সেটা হচ্ছে তরলের বিন্দুতে চাপ দেখলাম গভীরতার উপর নির্ভরশীল, খুব সুন্দর জিনিস একটা। আরেকটা হচ্ছে তরল অভ্যন্তরে কোনো বিন্দুতে একই পরিমাণ চাপ প্রয়োগ করে, মানে এই বিন্দুটাতে সব দিক থেকে একই পরিমাণ চাপ দেয়। ধরে নাও এই যে ও বিন্দুটা এখানে আছে না, ধরে নাও এখানটা ছড়িয়ে দিই, আমি আরেকবার আঁকি এখানটাতে। ধরো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে সবাই কিন্তু তরলটা কী হবে না একই পরিমাণ চাপ প্রয়োগ করবে, এই বিন্দুতে তরল একই পরিমাণ চাপ প্রয়োগ করবে। ওকে, এবারে দেখব তরলের সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম, সমোচ্চ কথার অর্থ কি না সমান উচ্চতায়। তাহলে এটা যদি আমি এইভাবে লিখতে পারি যে স্থির তরল তল, যে কোনো একটা স্থির তরল তল সর্বদা একই লেভেলে থাকতে চায়, সর্বদা একই লেভেলে থাকতে চায়। তাহলে একেই কী বলা আছে, তরলের সমোচ্চশীলতা ধর্ম, মানে সমান উচ্চতায় থাকতে চায়। মানে যদি এরকম হয়, ধরো এইখানটাতে একটা রাখা হলো, এইখানটার থেকে একটা নল দিয়ে, এটা নলটা দেওয়া আছে তরলটা এদিকে যা যেতে পারে, ধরো এইখানেতে ছোট একটা পাত্র রাখলাম, তো এখান থেকে আমি জল ঢালছি। তো যখন জল ঢালবো, দেওয়ার পর দেখা গেলো এইখানে আসার পর যখন জলটা এইখানে জমা হলো এইখানে যাওয়ার পর জলটা এদিকে যেতে থাকলো, যে এইখান থেকে জমাতে হলো। এইরকম হবে না যে এইখানে তরল তলটা এইটা হয়ে গেছে, এইটা আছে এইখানে রয়ে গেছে, না এটা হবে না। কি হবে না এমনভাবেই হবে যাতে দুটো তরল তল কী হয় না সমান হয়। যদি জল এদিক থেকে এদিকে যেতে পারে, বা যদি এইরকমও হয়, ধরো এইরকম রাখা আছে, একদম লাস্ট মুহূর্তে একটা ছোট্ট একটা সরু এরকম এতে রেখেছি, দুটো তরল তল সবসময় কী হবে না সমান উচ্চতায় থাকতে চাইবে। স্থির তরল তল, এই স্থির তরল তল সর্বদা একই লেভেলে থাকতে চাই। এবারে আমরা দেখব বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডল যে চাপ দেয় তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ একক ক্ষেত্রফলে। তাহলে বায়ুমণ্ডল একক ক্ষেত্রফলে যে চাপ দেয় তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, তাহলে কারণ দেখো যদি বলে বায়ুমণ্ডলের চাপ দেয়, হ্যাঁ বায়ুমণ্ডল অবশ্যই চাপ দেয়। যে বস্তুর ওজন আছে, এই বস্তুর ওজন আছে, আচ্ছা এই খাপটার একটা ওজন আছে, এই পেনটা বেশি ভারী খাপটা কম ভারী, তাহলে খাপটার থেকে পেনটা বেশি চাপ দেবে। তাহলে ওজন যে বস্তুর থাকবে সে বস্তুই চাপ দেবে। এবারে আমরা দেখব প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এবারে আমরা পড়ব প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে, আমরা লিখি একটুখানি, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে 76 সেমি, আচ্ছা উঁচু পারস্তম্ভ, 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ
প্রয়োগ করে তাকে কি বলা হয়? তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তাহলে কি বললাম না, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভ, কোন একটা 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয় তাকে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো সিজিএস পদ্ধতিতে এর মান, সরি এটা এসআইএ বার করবে, এসআইএতে এর মানটা মনে রাখবো আমরা, প্রমাণ চাপ পি এর মান আমরা মনে রাখবো, সেটা যে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আরেকটা বলবো 0.013 পিএ মানে পাস্কাল, যে কোনো একটা মনে রাখতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি, আর 1.013 পাস্কালও বলতে পারি। ঠিক আছে, তো এই যে বায়ু যে চাপ দেয় এটা মাপবো কি দিয়ে? না, এটা মাপার যন্ত্রটার নাম হচ্ছে ব্যারোমিটার। তাহলে এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী করবো না, আমরা চাপ মাপবো, বায়ু যে চাপ দেয় সেটা মাপবো। অ্যাকচুয়ালি আমরা যেটা দিয়ে বায়ুর চাপ মাপি সেইটা হচ্ছে 14 ব্যারোমিটার। যদি কোশ্চেন আসে যে বায়ুর চাপ মাপা যন্ত্রটির নাম কি, তাহলে কিন্তু লিখবো আমরা এখানে 14 ব্যারোমিটার। কারণ ব্যারোমিটার আরও অনেক ভাগ আছে, অ্যানিরয়েড ব্যারোমিটার আছে, 14 ব্যারোমিটার আছে। তো এই বায়ুর চাপটা মেপে আমাদের লাভটা কী হবে? আমরা যে বায়ুর চাপটা মাপবো সেটা আমরা লাভটা কী হবে না, বায়ুর চাপটাতে আমরা আবহাওয়ার পূর্বাভাস দেবো। কীরকমভাবে? যদি আমি একটা ছক করে নিচ্ছি, ব্যারোমিটারের পার্ট আর এদিকে করে নিচ্ছি আমি পূর্বাভাস। আচ্ছা, আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস, ব্যারোমিটারের চাপ আর হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আচ্ছা, ব্যারোমিটারের চাপ যদি দ্রুত কমছে তাহলে ব্যারোমিটারের পার্ট কী করছে? আমি এখানে চাপ কমছে মানে পার্টটা দ্রুত কমছে। চাপ কমলে ব্যারোমিটার পার্ট কী হবে? দ্রুত কমলে তাহলে কী হবে? নিম্নচাপ হবে। দ্রুত কমছে মানে কী হতো? আবহাওয়ার পূর্বাভাস কি না, নিম্নচাপ, সরি, দ্রুত কমছে মানে কি সেই জায়গাটায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তাহলে উচ্চচাপ থেকে কী হবে? নিম্নচাপের দিকে বায়ু প্রবাহ হবে, তার মানে ঝড় ওঠার সম্ভাবনা আছে। ঝড় ওঠার সম্ভাবনা আছে। কারণ কি, যদি দ্রুত কমে মানে কি, এটা 1 নম্বর দিচ্ছি, দ্রুত কমছে মানে কি না সেখানকার নিম্নচাপ হচ্ছে তাই চাপটা কমে যাচ্ছে, তাহলে উচ্চচাপ থেকে কী হবে না প্রবল বেগে বায়ু আসতে থাকবে, তাহলে ঝড় ওঠার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বায়ু যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে না তাহলে চাপ কিন্তু কমে যায়। যদি ধীরে ধীরে কমে, জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে তাহলে বায়ুর চাপটাও কী হবে? ধীরে ধীরে কমছে, তাহলে ব্যারোমিটারের পার্টও কী হবে? ধীরে ধীরে কমছে। তার মানে কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, তাহলে বৃষ্টির সম্ভাবনা আছে। ক্লিয়ার ব্যাপারটা? ধীরে ধীরে কমছে মানে কি যত জলীয় বাষ্প বাড়বে তত কী হবে? চাপ কমতে, যত জলীয় বাষ্প বাড়বে তত কি চাপ কমতে থাকবে। তাহলে যত চাপ কমতে থাকবে তার মানে কি জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বাড়ছে, মানে কি বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আচ্ছা, যদি ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে বাড়ছে মানে জলীয় বাষ্পের পরিমাণ কি হচ্ছে? কমছে, অর্থাৎ শুকনো হচ্ছে, তাহলে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার মানে রোদ রোদ থাকবে। আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। 4 নম্বর হচ্ছে যদি হঠাৎ বৃদ্ধি পায়, হঠাৎ বৃদ্ধি মানে জলীয় বাষ্পের পরিমাণ কি হয়েছে? বায়ুমণ্ডলের চাপ হঠাৎ বৃদ্ধি মানে জলীয় বাষ্পের পরিমাণ অনেকখানি হ্রাস পেয়ে গেছে, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পেয়েছে মানে বায়ুর চাপ বৃদ্ধি পেয়েছে, মানে প্রবল বেগে শুকনো হাওয়া বইবে, প্রবল বেগে শুকনো হাওয়া বইবে। এবারে আমরা পড়ব সাইফন কাকে বলে। ব্যাপারটা বললেই তোমরা বুঝতে পারবে, এটা তোমরা হয়তো ছোটোবেলাতে বা এখনও আমাদের দৈনন্দিন জীবনে এটা কিন্তু কাজে লাগে। আচ্ছা, আরেকটা কথা আমার বলা হয়নি, এই যে তরলের যে সমোচ্চশীলতা ধর্ম, এটাই কিন্তু আমরা কাজে লাগাই। কোথায় কাজে লাগাই না, আমাদের বাড়িতে যে মোটর সাহায্যে জল তোলা হয়,
জলটা নিশ্চয়ই কোনো ছাদেতে ট্যাঙ্কিতে রাখা হয়। তারপরে কিন্তু ট্যাঙ্কির জলটা কিন্তু আমরা যেটা ইউজ করি নলের সাহায্যে, সেটা কিন্তু আমরা কোনো আর মোটর লাগাই না। কী হয় না, ট্যাঙ্কিতে যত উঁচুতে জল থাকে তত কী হবে, জলটা যখন ট্যাঙ্কি নলের মাধ্যমে বেরোনোর চেষ্টা করে তখন কি ওই উচ্চতায় যেতে যায়, সমান উচ্চতায় রাখার চেষ্টা করে। ওই জন্য নিচের তলাতে জলের স্পিড বেশি হয়। যত তলা ওপরে বাড়বো, যত ট্যাঙ্কির কাছাকাছি যাব, তত জলের স্পিডটা কম হয়, কারণ তাকে কম উচ্চতা উঠতে হবে। তাহলে জলের সমতুল্য ধর্মটা কিন্তু আমি এখান থেকে কাজে লাগাই। বা এর সাহায্যে যে শহরাঞ্চলে যে জল সরবরাহ করা হয়, সেখানেও কিন্তু সেমভাবে উঁচু জায়গাতে জলাধারটাকে রাখা হয়, সেখান থেকে পাইপের সাহায্যে খুব সহজেই সমতুল্য ধর্মকে কাজে লাগিয়ে গোটা শহরেতে জল সরবরাহ করা হয়। ওকে, সাইফনটা কি? আগে সাইফন কি লিখি, তারপরে বলছি, বোঝাচ্ছি ব্যাপারটাকে। সেটা হচ্ছে, সাইফন হলো এমন একটি ব্যবস্থা, তাহলে সাইফন কি না, একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে, বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নড়াচড়া না করে, কোনো নড়াচড়া করব না, নড়াচড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অন্য পাত্রে স্থানান্তরিত করা, তার মানে কি না, সাইফন হচ্ছে একটা ব্যবস্থা যার সাহায্যে কী হবে না, বায়ুমণ্ডলীয় চাপকে আমি কাজে লাগাবো, লাগিয়ে কোনো তরলকে একটা পাত্র থেকে অন্য পাত্রে কি করব না, স্থানান্তরিত করব। এই যে স্থানান্তরকরণ করছি, এটাকে বলা হচ্ছে সাইফন ক্রিয়া। এই যে স্থানান্তরকরণ করছি, এটাকে বলা হচ্ছে সাইফন ক্রিয়া। আর স্থানান্তরকরণ এই পুরো ব্যবস্থা, এই ব্যবস্থাটার নাম হচ্ছে সাইফন। একটা ছবি আঁকি, তার এখানে একটা টেবিল আছে, টেবিলের উপর একটা পাত্র রাখা আছে, এখানের মধ্যে কোনো তরল আছে, এখানে তরল দিয়ে এটা ভর্তি আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে নিচু একটা টেবিল আছে, এখানেও একটা পাত্র রাখা আছে, ওকে। তো এখানে কী করলাম, এই দুটোকে নাড়াচড়া করবো, এই পাত্রের তরলটাকে আমি এই পাত্রে স্থানান্তর করব। কি করে করব না, এটাকে আমি এখান থেকে তুলে এনে ঢালতে পারি, কিন্তু না, আমি নাড়াচড়া না করে, বলা যায় না নড়াচড়া না করে, তাহলে এগুলো এখান থেকে আমি পাইপ এইভাবে, অ্যাকচুয়ালি ইউ আকৃতির পাইপ হয়, পাইপ আমি এখানে লাগিয়ে দেবো। পাত্রটা কী হবে এখানে, তাহলে কি অটোমেটিক চলে আসবে না, কি বলেছি, বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগাবো। আচ্ছা, এই পাইপের ভেতরে তো বায়ু থাকবে, তাহলে আমরা কি বায়ুটাকে যদি টেনে বার করে দিই, তাহলে এই বায়ুটাকে পূরণ করবে, এই তরলটা পূরণ করবে, কাজটা অটোমেটিক্যালি চলতে থাকবে। যতক্ষণ এখানে তরলটা এখানে আসবে, তবে অটোমেটিক্যালি কাজটা চলতে থাকবে। এর সাহায্যে আমরা তেল বার করি, ব্যারেল থেকে পেট্রোল ডিজেলকে আমরা ছোটো ছোটো পাত্রে স্থানান্তর করি, যদি বলে সাইফনের ব্যবহার। আচ্ছা, তারপরে যে শৌচাগারে যে স্বয়ংক্রিয় ফ্ল্যাশ থাকে, যে স্বয়ংক্রিয় ফ্ল্যাশ থাকে, সেটাও কিন্তু আমরা সাইফনের এই প্রসিডিওরটাকে আমরা কী করি, ওখানে কাজে লাগাই। তাহলে সাইফনের যদি ব্যবহার বলি, সেটা হচ্ছে সাইফনের সাহায্যে বড় বড় ব্যারেল থেকে পেট্রোল বা ডিজেলকে ছোটো পাত্রে স্থানান্তরিত করা হয়, শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্ল্যাশেতে ব্যবহার করা হয়। আরেকটা কথা থেকে আমরা সাইফন যে জিনিসটা, এইটাই খুব ভাইটাল, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগাচ্ছি। আমি এর থেকে যখন আমি বাতাসটা বার করে নিচ্ছি, তখন কি হচ্ছে, এইটা পূরণ করছে কি এই তরলটা, তাহলে এই পুরো এর উপর কী করছে, বায়ু চাপ দিচ্ছে, এইভাবে এর উপর বায়ু চাপ দিচ্ছে, তাহলে সেই চাপের ফলে তরলটা চলে আসছে। তো তাহলে আমি একটা এখানে কোশ্চেন হতে পারে যে চাঁদে কি সাইফন কাজ করবে না, চাঁদে সাইফন কাজ করবে না। কেন করবে না, কারণ চাঁদে এই যে বায়ুমণ্ডলে যে চাপটা থাকার দরকার, এখানে তো একটা চাপ বায়ু দিতে হবে, সেই চাপটা কি বায়ুমণ্ডলের চাপটা কি চাঁদে পাবে না, চাঁদে এই চাপটা কিন্তু পাবে না, তাই চাঁদে সব বায়ুমণ্ডলের চাপ নেই, তাই চাঁদে কোনো সাইফন কাজ করবে না। আচ্ছা, এবারে আমরা এই চ্যাপ্টার থেকে দুটো ম্যাথ করব। প্রথমে অঙ্কটা দেখি আমরা, বলছে 10 মিটার গভীরে একটি পরিষ্কার হ্রদের জলের তলদেশে চাপের পরিমাণ কত। 10 মিটার গভীরতা বলে দিচ্ছে, এখানে বায়ুর চাপ বলেছে 76 সেমি পারস্তম্ভের চাপ। আচ্ছা, এটা 10 মিটার একটা গভীরে
একটা 10 মিটার যদি এরকম গভীর একটা কোনো হ্রদ হয়, তাহলে এখানে জলটা আছে ধরো, তাহলে এইখানে গভীর 10 মিটার গভীর, ধরো এইখান থেকে এটা 10 মিটার ধরে নাও 10। তো এরপর কে দেবে? এই তরলটা চাপ দেবে, তার সঙ্গে কি বায়ুমণ্ডলে তো একটা চাপ দেবে, তাহলে তরলে একটা চাপ দেবে, তার সাথে কি একটা বায়ুমণ্ডলীয় চাপটা অ্যাড হবে, তাহলে দুজনে মিলে চাপ দেবে, সেটাই বার করি। তাহলে আমরা প্রথমে বার করি এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত, বার করি আগে। এক বায়ুমণ্ডলীয় চাপ কত বলেছে না 76 সেন্টিমিটার, তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ওকে, তো 76 সে পারদের ঘনত্ব কত আমরা কি জানি? এইচ ইন্টু রো ইন্টু বা এইচ ইন্টু ডি ইন্টু আমরা যেটা জানিছি চাপের রাশিমালা কী পেয়েছি? পি সমান এইচ ডি জি। এইচ কত এখানে 76, ডি এর মান কত বলেছে এখানে ঘনত্ব 13.6 ইন্টু জি এর মান কত আমরা জানি 980। এটা হলো আমার একটা বায়ুমণ্ডলীয় চাপ, একক হলো ডাইন পার সেমি স্কোয়ার, এখানে পেলাম। তাহলে মোট চাপ কত হবে? অতএব এই চাপটা তো দেবেই, আর কে দেবে? 10 মিটার গভীরে জলের চাপ, তাহলে 10 মিটার গভীরে জলের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। বোঝা গেল? এইটা যদি আমার হ্রদটা হয়, তাহলে এইখানটা পর্যন্ত জল আছে, তাহলে এইখানটা দেখে দিচ্ছি এই জলটা চাপ দিচ্ছে, তার সঙ্গে বায়ুমণ্ডলতে এর উপরে একটা চাপ দিচ্ছে, তাহলে দুটোই আমাকে বার করতে হবে। তাহলে 10 মিটার গভীরে জলের চাপ কত হবে? মিটারটাকে আমাকে প্রথমে, এগুলো সব কী এককে আছে না সিজিএস একক, মিটারটাকে প্রথমে কী করতে হবে? সেন্টিমিটার নিতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলাম মিটারটাকে। আচ্ছা, জলের ঘনত্ব হচ্ছে, এটা মনে রাখবে 1 সিজিএস পদ্ধতিতে। জি এর মান কত 980 প্লাস 76 ইন্টু 13.6 ইন্টু 980। এটা যদি যোগ বিয়োগ, এটা হচ্ছে 9 8 একটা 2 3 4টে, একটা 2 3 4টে, প্লাস এটা তোমরা গুণ করলে পাবে 1 0 1 2 9 2 8। এটা উত্তর হবে 1 9 9 2 9 2 8 ডাইন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আমি এখানে আবার ছবিটা এঁকে বোঝাচ্ছি। ধরো এটা হ্রদ, এতটা পর্যন্ত জল আছে, এইখানটা 10 মিটার, তাহলে এইখানেই 10 মিটার গভীরে একটা বিন্দুতে চাপ, এটা ধরো 10 মিটার, এটা কে দিচ্ছে না এই জলটা চাপ দেবে, তার সঙ্গে এই বায়ুমণ্ডলতে এইখানটাকে চাপ পড়বে, এরপরে সেটা দুটো, তাহলে কি মোট চাপ কী হবে? দুটোর যোগফল হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক বলছে একটি হ্রদের কত গভীরে জলের মধ্যে চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। বলছে হ্রদের কত গভীরে, সেই গভীরতাটা আমাকে বার করতে হবে। আগের গভীরতাটা বলে দিয়েছিলাম, আমি চাপ বার করেছি, এখানে কি করতে হবে না গভীরতাটা বার করতে হবে। বলছে একটি হ্রদের কত গভীরে জলের মধ্যে চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। আচ্ছা, আমার বায়ুমণ্ডলীয় চাপ কত জানি? বায়ুমণ্ডলীয় চাপ আমি কিছু ধরে নিই, বায়ুমণ্ডলীয় চাপ আমি P0 ধরে নিই। কত জানি না 76 সেমি পারস্তম্ভের চাপ, তার মানে 76 গুণিত 13.6 ইন্টু 980, পি সমান এইচ ডি জি, এইচ ডি জি 980 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবারে কি বলছে না কত গভীরে, ধরি এইচ গভীরতায়, আমি গভীরতাটা ধরে নিচ্ছি, ধরি এইচ গভীরতায় বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে, আমি এইচ গভীরতাটা ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে মোট চাপ কত হবে? পি মোট চাপ কি হয়? বায়ুমণ্ডলীয় চাপ P0 প্লাস এইচ ডি জি, যেখানে ডি হচ্ছে জলের ঘনত্ব। আচ্ছা, আমাকে তো পি মানে মোট চাপটা কী বলেছে? বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ বলেছে না? তাহলে শর্তটা কী দিয়ে দিয়েছে এখানে? পি সমান 2P0, বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে, তাহলে এখানে মানটা বস করায় বা
2p0 সমান p0 প্লাস এইচ ডি জি। এটা এদিকে নিয়ে এলে কত হবে, 2p0 মাইনাস p0 সমান p0 সমান এইচ এর মান কত জানি না আমরা, ইন্টু ডি এর মান কত 1, কারণ জলের ঘনত্ব হচ্ছে d1, আর জি এর মান কত 980। p0 এর মান কত, এটা পুরোটা লিখছি 76 ইন্টু 13.6 ইন্টু 980 সমান এইচ গুণিত 980 কেটে গেল, সমান এইচ সমান পাবো আমি এখানটায় গুণ করলে এটা পাবো 10336 সেমি। আচ্ছা, এটাকে যদি মিটারে করি পাবো 10.336 মিটার। অতএব 10.336 মিটার গভীরতায় জলের মধ্যে চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। আমি আবারও বলছি, এখানে বায়ুমণ্ডলীয় চাপটা বার করে নিলাম, তাহলে আমি ভেবে নিচ্ছি এইচ গভীরতায় দ্বিগুণ হবে। তাহলে মোট চাপটা কী হবে, বায়ুমণ্ডলীয় চাপ আমি p0 ধরেছিলাম, তার কি হচ্ছে না দ্বিগুণ, তাকে 2 দিয়ে আমি গুণ করেছি। এখানে পি এর মানটা আমি কী করেছি না বসিয়ে দিয়েছি, এবং জলের ক্ষেত্রে ডি এর মান 1। ক্লিয়ার এটা? থ্যাংক ইউ। কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি কোনো চ্যাপ্টার তোমরা পড়তে যাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।